This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH chana mosla এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। কথাই বলে না, মঙ্গলে উষা বুধে পা, বুধে মহড়া, তারপর কি যুদ্ধ, শেষমেশ কি হবে জানা নেই। তবে সব কথা মাথায় রেখেই দেশবাসীকে প্রস্তুত করতে চলেছে কেন্দ্র। কাল দেশ জুড়ে ড্রিল, মক ড্রিল। সাইরেন বাজলেই নিরাপদ জায়গায় ঢুকে যেতে হবে, এটা শেখাতেই মহড়া, যাতে যুদ্ধ বাঁধলে জনতা নিজেই নিজেকে সুরক্ষিত করতে পারে। সে সময় শত্রুপক্ষকে সমঝে দেবে সেনাবাহিনী। প্রশ্ন হলো, কলকাতার সব সাইরেন কি বাজে, যাকে একসময় পাগলা ঘন্টি বলে ডাকতেন কলকাতার মানুষ? নটার সাইরেন সংকেত সেই কবেই গিয়েছিলেন নচিকেতা। তার আগেও সত্যি সত্যি সকাল 9টায় সাইরেন বাজত কলকাতায়। 6-এর দশক থেকে 7-এর দশক, সে সময় পরপর 3টি যুদ্ধ দেখেছিল দেশ। 1962-র ভারত চীন যুদ্ধ, 1965-র ভারত পাকিস্তান যুদ্ধ এবং 1971-এর ভারত পাকিস্তান যুদ্ধ। তখন নিয়মিত সাইরেন বাজত কলকাতায়। লোকমুখে ঘুরত পাগলা ঘন্টির নাম। যুদ্ধ মিটে যাওয়ার পরও সাইরেন বাজত। অনেকেই সকাল 9টার সাইরেনের শব্দ শুনে ঘড়ি মেলাতেন। বুধবারের মহড়ায় সেই সাইরেন আবার বেজে উঠবে। সাইরেনটা আমরা খুব ছোটবেলা থেকে যেটা দেখে এসেছি, 9টার সময় একটা সাইরেন বাজতো, এবং আমরা যখন স্কুলে এবং স্কুল ছাড়িয়ে আর একটু উচ্চশিক্ষার দিকে যাচ্ছি তখনও পর্যন্ত সাইরেনটা বাজতো। ওই ঠিক 9টার সময় বাজতো 1 মিনিট করে, যেন ওটা একটা অ্যালার্ম টাইপের, যে রেডি হয়ে স্কুল কলেজ অফিস যাওয়ার জন্য। কিন্তু সেটা একটা সময়ের পর বন্ধ হয়ে যায়। কিন্তু সাইরেন কি আদৌ বাজে? ড্রিলে নামার আগে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। আইপিএস সৌমেন মিত্র কলকাতার পুলিশ কমিশনার হওয়ার পর এয়ার রেড সাইরেন নিয়ে খোঁজ খবর নিয়েছিলেন। কয়েকটি থানায় সাইরেনের খোঁজ মেলে, তার কয়েকটি সারানো হয়। 2021 সালে লালবাজার পুরনো কন্ট্রোল রুম বিল্ডিং থেকে মহড়ায় সাইরেন বাজানো হয়েছিল। 2022 সালে বড়তলা থানার ছাদে একটি যন্ত্র খুঁজে পান তৎকালীন ওসি। খোঁজ নিয়ে জানা যায় 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেই সাইরেন বাজতেই হতো, কারণ সে সময় জাপানিরা কলকাতায় বেশ কয়েকবার বোমা ফেলে। অদ্ভুত জিনিস আমরা এখানে পাই, সেই ওয়াচ টাওয়ারের ঠিক পাশেই কিছুটা দূরেই আমরা দেখি একটি ভাঙাচোরা যন্ত্রের মতন কিছু একটা আছে ওখানে। সাইরেনের আওয়াজটা বেসিক্যালি এত জোরে প্রপেলড হয় মেশিনটা, সে হাওয়া কেটে সাইরেনের আওয়াজটা বেরোয়। সেই থানার উপরে সেই একটি সাইরেন লাগানো ছিল। স্থানীয় মেকানিক সিদ্ধেশ্বর দত্ত সেই সাইরেন সারাই করেন। অনেক চেষ্টা করে খুললাম, 5-6 দিন ধরে খুলে স্পেয়ারগুলোকে যত্ন সহকারে লেদ মেশিনে নিয়ে গিয়ে কিছু স্পেয়ার ব্রেক করে গেছিল, সেগুলোকে আবার নতুন করে বানিয়ে সেগুলোকে নিয়ে এসে লাগিয়ে ফিটফাট করলাম, করে লাইন কারেন্ট চার্জ করে দেখলাম জিনিসটা চালু হয়ে গেছে। বড়তলা থানার সাইরেন না হয় বাজবে, কিন্তু বাকি সাইরেন মেকানিক সিদ্ধেশ্বর বলছেন, অন্য থানা এবং অন্য কোনো জায়গায় আপনি এই সাইরেন ঠিক করেছেন? একটা থানায় করেছি আমি, এখন বিগত দিন বাজছে। মুচিপাড়া থানা, মানে আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারে এখন রোজই বাজে ওটা। হ্যাঁ, বড়বাজার থানায় আছে, মুচিপাড়া থানায় আছে, বটতলা হলো, ভবানীপুর থানায় আছে, পার্কস্ট্রিট থানায় আছে, আমাদের নিউ মার্কেট থানায় আছে, বউবাজার থানায় হোসি আছে, নারকলডাঙ্গা থানায় আছে। চলে না কিছু, সব ডেট যা চলে এটাই চলে। কলকাতা তো শুধু নয়, গোটা রাজ্যেই এয়ার রেড সাইরেন বাজিয়ে জনতাকে সতর্ক করার কথা। 1971 থেকে 2025, 54 বছর তো কম সময় নয়। 54 ইয়ার্স পরে লোকের মেমরিতে এমনি অনেক শর্ট থাকে। নাগরিকের একটা রোল আছে। ফার্স্ট ইজ কে কিভাবে ব্ল্যাকআউট যদি হবে, এয়ার সাইরেন এয়ার ডিফেন্স থেকে যদি দেবে, তাহলে পুরা এরিয়াকে লাইটটা বন্ধ করতে হবে। কখন হবে ড্রিল? বিপর্যয় মোকাবিলা বিশেষজ্ঞরা বলছেন, মহড়া কখনো বলে কয়ে হয় না। মক ড্রিলটা নয়, নোটিশ করে বোধহয় করা যায় না, মানে ওটাকে মক ড্রিল বলে না, মানে যেটা নোটিশ করে করা হয়। মক ড্রিলটা অল অফ এ সাডেন হবে, মানে হয়তো যিনি কোঅর্ডিনেট করবেন তিনিই জানবেন কখন কি হবে, মানে আর বাকিরা কেউ জানবে না। সিলেবাস অজানা থাকলে তবেই তো প্র্যাকটিস জমবে। পাগলা ঘন্টি বাজলেই নিরাপদে সেধিয়ে যাওয়ার পালা। সুজয় পালের রিপোর্ট,
TV9 বাংলা। কলকাতার বড়তলা থানার সাইরেন দেখলেন, এবার দেখাবো মহাজাতি সদনের ছাদের উপর বসানো পুরনো সাইরেন। কাজ করে কি বলবেন আমাদের প্রতিনিধি সুজয় পাল। আমি এই মুহূর্তে রয়েছি মহাজাতি সদনের ছাদের উপর এবং আমার পাশে এই যে বৈদ্যুতিন যন্ত্রটি দেখা যাচ্ছে এটাই সেই এয়ার রেড সাইরেন, যার যান্ত্রিক নাম ঠিক এই যে যন্ত্র তার উপর লেখা রয়েছে। অব্যবহারের জন্য সেটা অনেকটা অস্পষ্ট হয়েছে, কিন্তু আমি এখানে দেখা যাচ্ছে ইলেকট্রিক মোটর সাইরেন, যেটি তৈরি করেছে দ্য ইন্ডিয়া ইলেকট্রিক ওয়ার্কস নামে কলকাতার একটি সংস্থা। ছবিতেই বোঝা যাচ্ছে যে যন্ত্রটার এখন যা পরিস্থিতি তা সম্পূর্ণভাবেই অকেজ, কিন্তু এই যন্ত্রের মাধ্যমেই 1971-এর যুদ্ধের সময় যখন কোনো যুদ্ধ বিমান কলকাতা বা সংলগ্ন আকাশে উড়ে বেড়াতো বা আসার কোনো খবর আসতো তখন তার মাধ্যমে সংকেত পাঠানো হতো এবং এখান থেকেই সেই বিভিন্ন ধরনের সাইরেন বাজানো হতো, যার মাধ্যমে এই সংলগ্ন এলাকার কলকাতার মানুষকে সতর্ক করে দেওয়া হতো যে একটা আপৎকালীন পরিস্থিতি তৈরি হতে পারে। এবং এই ধরনের যন্ত্র অর্থাৎ এয়ার রেড এই যে সাইরেন, এই সাইরেন কলকাতার সবকটি থানা এবং এই ধরনের মহাজাতি সদন সহ এই ধরনের গুরুত্বপূর্ণ যে বিল্ডিং, গুরুত্বপূর্ণ যে ইনস্টলেশন তার ছাদে রয়েছে, তার কারণ তার মাধ্যমে মানুষকে সতর্ক করা, জানান দেওয়া, বুঝিয়ে দেওয়া যে কোনো সময় বিপদ হতে পারে, বিপদ সংকেতে দেওয়ার কাজে এই যন্ত্র ব্যবহার করা হতো। দীর্ঘদিন কোনো এই ধরনের অশান্তি বা যুদ্ধের আবহ নেই, তার ফলে ব্যবহারের অভাবে অযত্নে নষ্ট হয়ে রয়েছে। মানুষকে যদি মহড়া হিসেবে এয়ার রেড সাইরেনের মাধ্যমে সতর্ক করতে হয় সেটা কার্যত অসম্ভব, কারণ এই ধরনের যন্ত্র যে অবস্থায় পড়ে রয়েছে, যে ভাঙাচোরা অকেজ অবস্থায়, জংধরা অবস্থায় রয়েছে, মানুষকে সতর্ক করা কিন্তু এই মুহূর্তে কার্যত অসম্ভব। 1971-এর সময়ও কিন্তু এই সাইরেনের মাধ্যমে মানুষকে সতর্ক করে দেওয়া হতো। এই সাইরেন কিন্তু বিভিন্ন ধরনের হয়, একটা হচ্ছে কখনো শব্দ, অর্থাৎ এর মাধ্যমে যে শব্দ ওঠানামা করা, তার অর্থাৎ যে যুদ্ধবিমান আকাশে রয়েছে বা কাছাকাছি পৌঁছেছে। আবার যখন যুদ্ধবিমান চলে যেত তখন কিন্তু সমান্তরালভাবে একটা সাইরেন বাজানো হতো, যার অর্থ আকাশ পরিষ্কার, অর্থাৎ বিপদ কেটে গিয়েছে। সেই কাজেই এই ধরনের যন্ত্র ব্যবহার করা হতো, কলকাতাতেও ব্যবহার করা হতো এবং রাজ্যের ক্ষেত্রে অন্যান্য জায়গাতেও এই ধরনের যন্ত্র একটা সময়, অর্থাৎ একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তার পরবর্তীতে 71-এর যুদ্ধের সময় কিন্তু এই ধরনের যন্ত্রের গুরুত্ব ছিল। আজকে এই পরিস্থিতিতে আবার এই যন্ত্রের ব্যবহার প্রয়োজন হয়ে পড়েছে বা প্রয়োজন হতে পারে বলেই কিন্তু বিশেষজ্ঞদের একাংশ মনে করছে। ক্যামেরা সুমিতের সঙ্গে সুজয়, TV9 বাংলা, কলকাতা। 71-এর যুদ্ধে বারবার সাইরেন বাজতো কলকাতায়। হঠাৎ হঠাৎ আলো বন্ধ হয়ে যেত, মাথার উপর দিয়ে উড়ে যেত যুদ্ধ বিমান শাঁ করে। কলকাতার সেই সময়ের কথা এবার শোনাবো, বলবেন পুরনো কলকাতা বিশেষজ্ঞ গৌতম বসু মল্লিক। মুক্তিযুদ্ধের সময় কিন্তু সাইরেনটা খুবই ব্যবহার হতো এবং সেটা শুধু 9টা নয়, 9টার সাইরেন বোধহয় ছিল, যেমন ছিল, কিন্তু যেটা হতো তখন যেহেতু প্লেনে যুদ্ধ হতো এবং রাত্রিরের দিকে বা সন্ধ্যের দিকে তখন ওই প্লেন আক্রমণ হতে পারে, হ্যাঁ, যে গাড়ি আকাশপথে আক্রমণ হতে পারে, এরকম একটা ভেবে সাইরেন বাজানো হতো। এবং আমরা যারা দেশবাসী, আমাদের উদ্দেশ্যে বলা থাকতো সন্ধেবেলা মানেই সমস্ত আলো বাতি সব নিভিয়ে দিতে হবে এবং দরজা জানলা সমস্ত বন্ধ হবে, ব্ল্যাকআউট, একদম ব্ল্যাকআউট যাকে বলে। এবং শুধু তাই নয়, কেউ যেন কোনো শব্দরব্দ না করে, ইত্যাদি না করে, এবং সম্পূর্ণ একটা নিষ্প্রদীপ শহর, যেটা আগে আমরা শুনেছি, এটা আমরা দেখিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এরকম করা হয়েছিল, যে জন্য হাওড়া ব্রিজের কোনো উদ্বোধন হয়নি, যে জন্য ভিক্টোরিয়া মেমোরিয়াল পুরোটাকেই কালো রং করে ঢেকে দেওয়া হয়েছিল, যাতে জার্মানিরা বোমা না ফেলতে পারে। কিন্তু 71 যুদ্ধে সেরম কিছু হয়নি, ঠিক কথা। কিন্তু এবং যেটা ছিল খুব অনেক দিন পর্যন্ত, এটা আমরা দেখেছি যুদ্ধ শেষ হওয়ার পরে, সেটা হচ্ছে বিভিন্ন যে লরি, ট্রাক এবং বাস, তাদের যে হেডলাইট, সেই হেডলাইটের অর্ধেকটা কালো রং করা থাকতো, একটা আলকাতরা জাতীয় রং দিয়ে, যাতে আলোটা রাস্তায় পড়লেও সেই আলোটা ওপরের দিকে না যায়। এটা আমরা দেখেছি। এবং সেই সময় এমনও হয়েছে, তখন লোডশেডিংও হতো, যার ফলে এমন এক সময় হয়েছে দরজা জানলা সব বন্ধ, অথচ আমরা অধিবাসীরা রয়েছি সেখানে হয়তো বাতি জ্বালিয়ে, কারণ বিমান আক্রমণ হবে ইত্যাদি। এবং সেখানে আরও কিছু নির্দেশও দেওয়া হতো, যেমন ধরুন বলা হতো যে যদি হঠাৎ বোম পড়ে বা কিছু পড়ে, সাইরেন বাজে, তখন আপনারা বাড়ির নিচে আশ্রয় নেবেন, একতলায় আশ্রয় নেবেন, বা বাড়ির খিলে নোলা যে ঘর, সেই ঘরে নেবেন, যদি কোনো আন্ডারগ্রাউন্ড জায়গা থাকে সেরকম দেখবেন। একটা কথা পরিষ্কার, গোটা দেশ প্রস্তুত হচ্ছে, প্রত্যাঘাতের অপেক্ষা করছে। মিসাইল না ছুড়েও অবশ্য পাকিস্তানকে নাকানি জোবানি কিন্তু খাওয়াচ্ছে ভারত। চন্দ্রভাগার জল বন্ধ করতেই কাঁদছে ইসলামাবাদ।
চাষবাস একেবারে লাটে ওঠার জোগাড়। পেহেলগাঁও গণহত্যার পর কূটনৈতিক স্ট্রাইকের পথে হেঁটেছে ভারত। শুরুতেই ৬৫ বছরের সিন্ধু জলচুক্তিতে কাঁচি, বাগলিহার এবং সালাল ড্যামের দরজা বন্ধ করে চন্দ্রভাগার জল আটকে দিয়েছিল ভারত। জম্মুর রিয়াসি আখনুরে চন্দ্রভাগার নদী খাত পর্যন্ত বেরিয়ে আসে। সোমবার বিকেলে খানিকটা জল ছাড়লেও মঙ্গলবার সকালে আবার বন্ধ ড্যামের দরজা। সিন্ধ এবং পাঞ্জাব প্রদেশে পরিস্থিতি ক্রমেই ভয়াবহ। ভারতের একবজ্ঞা দাবি নয়, পাকিস্তানের সংবাদপত্র ডন শিয়ালকোটের শুকনো চন্দ্রভাগার ছবি দিয়ে খবর করেছে। এটাই মঙ্গলবারের লিড স্টোরি। ভারতের ওয়াটার স্ট্রাইকে পাকিস্তান কতটা বিপাকে সেটা ফুটে উঠেছে ইন্দাস রিভার সিস্টেম অথরিটির বৈঠকে। প্রেস রিলিজে উদ্বিগ্ন ইসলামাবাদ লিখেছে, সংকটের সময় বুঝে শুনে জল খরচ করতে হবে। এখনই ২১% জলের ঘাটতি। খরিফ চাষ ধাক্কা খাবে। ধান তুলোর উৎপাদন মার খাওয়ার আশঙ্কা। এতে শুধু পাকিস্তানের গরিব চাষিরা বিপাকে পড়বে তাই নয়, চাষাবাদে মন্দা এলে সরকারের খরচ বাড়বে, সরাসরি ধাক্কা লাগবে অর্থনীতিতে। ভারতের চড় খেয়ে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদেও চুক্তিভঙ্গের অভিযোগ তুলে এসেছে পাকিস্তান। Water is life, not a weapon. These rivers sustain over 240 million Pakistanis. Any attempt to disrupt their flow constitutes aggression, and allowing such a precedent would endanger every lower riparian state. পাকিস্তানের দিক থেকে ভারতে কোনো হানা হামলা হবে না। জলচুক্তির নেপথ্যে এটাই ছিল ভারতের সবচেয়ে বড় শর্ত। ভারত জলও দেবে, ভারতীয়ের রক্তও ঝরবে। এটা কতদিন চলবে? এবার শুকিয়ে মরা ছাড়া গতি নেই পাকিস্তানের। রাষ্ট্রপুঞ্জে নিরাপত্তা পরিষদেও মুখ পুড়ল পাকিস্তানে। পেহেলগাঁও পরবর্তী পরিস্থিতিতে ভারতের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা উল্টে বুমেরাং হলো ইসলামাবাদের। সন্ত্রাসে মদত দেওয়া নিয়ে রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদে প্রশ্নবাণে জর্জরিত হতে হলো পাক রাষ্ট্রদূতকে। পেহেলগাঁও হামলায় পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবার যোগ থাকা নিয়ে প্রশ্নের মুখে রীতিমতো বিব্রত হতে হয় পাক প্রতিনিধিকে। পেহেলগাঁওয়ের নিধনযজ্ঞ চালিয়ে এবার দুনিয়াকে ভুল বোঝানোর চেষ্টা চালিয়েছিল পাকিস্তান। সেই ন্যারেটিভ নিয়েই হাজির হয়েছিল রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে। বর্তমানে পাকিস্তান রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য। পেহেলগাঁও হামলার পর ভারতের যুদ্ধ মহড়ায় ভয় পাওয়া পাকিস্তান তাই আশ্রয় খুঁজেছিল নিরাপত্তা পরিষদে। Rising tensions between India and Pakistan resulting from India's unilateral actions and aggressive posturing targeting Pakistan that currently pose a serious threat to regional and international peace and security. To have an exchange of views on how to address this situation, including avoiding confrontation that could have serious consequences and the need for de-escalation. সূত্রের খবর, নিরাপত্তা পরিষদের বৈঠকে পেহেলগাঁও হামলাকে অন্য রূপ দেওয়ার চেষ্টা চালিয়ে সদস্যদের বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছিল পাকিস্তান। সেখানে তাদের স্থায়ী সদস্য আসিফ ইফতিকার আহমেদ পেহেলগাঁও হামলা নিয়ে চলা আলোচনাকে বারংবার কাশ্মীর ইস্যুর দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিতের সিদ্ধান্তকে আগ্রাসনী মনোভাব বলেও কটাক্ষ করেন পাক রাষ্ট্রদূত। We raised alarm over India's unilateral suspension of the Indus Waters Treaty, a legally binding accord brokered by the World Bank and upheld during wars. Water is life, not a weapon. Any attempt to disrupt their flow constitutes aggression. কাশ্মীর নিয়ে পাক রাষ্ট্রদূতের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা কিন্তু পুরোপুরি বিফলে যায়। পেহেলগাঁওয়ে পর্যটকদের যেভাবে হত্যা করেছে জঙ্গিরা তা নিয়ে নিন্দায় সরব হন কূটনীতিকদের অনেকেই। উল্টে বৈঠকে সরাসরি পাকিস্তানের প্রতিনিধির কাছে জানতে চাওয়া হয় পেহেলগাঁওয়ের ঘটনায় লস্কর-ই তৈবার কোনো যোগ আছে কিনা। ফলে ভারতের তোলা জঙ্গি মদতের অভিযোগ উল্টে অস্বস্তিতে ফেলে পাক প্রতিনিধিকে। Using terror to try and push your goals is not the way that normal states behave in. No democracy will acknowledge or accept talks when terror thrives. Stop terror to start talks. দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে সংঘাতের পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের রুদ্ধতার আলোচনার অনুরোধ করেছিল পাকিস্তান।
কিন্তু সেই আন্তর্জাতিক মঞ্চ থেকেও কার্যত খালি হাতেই ফিরতে হয়েছে ইসলামাবাদের প্রতিনিধিকে। উল্টে সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগেই বিদ্ধ হতে হয়েছে পাক রাষ্ট্রদূতকে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। যদি MDH কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH